আমার বিয়ের ৪ বছর কেটে গিয়েছিল। সময় বড় অদ্ভুত হয়। কিছু মুহূর্ত এমন হয় যা বছরের চেয়েও ভারী মনে হয়। আর কিছু বছর এমনভাবে কেটে যায় যেন মনে হয় কিছু মুহূর্ত মাত্র। এই ৪ বছরে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু সহ্য করেছি এবং এমন সব চেহারা দেখেছি যা আগে কখনো কল্পনাও করিনি। যখনই আমি বাপের বাড়ি যেতাম, আমার বৌদি আমাকে এমনভাবে স্বাগত জানাত যেন আমি কোনো মেহমান নই, বরং তার নিজের বোন। হাতে চায়ের কাপ, সাথে আমার পছন্দের কিছু খাবার বানিয়ে রাখত। আমার জিনিসপত্র এবং আমার আরামের পুরো খেয়াল রাখত। যদি আমি রাতে দেরিতে ঘুমাতাম, তবে আমার জন্য বাড়িতে শান্ত পরিবেশ তৈরি করে দিত। আমার সবসময় এটাই মনে হতো যে বৌদি শুধু আমাকে সম্মানই করে না, বরং মায়েরও খুব খেয়াল রাখে। আমার মা দেবকী, সেই মহিলা যিনি আমাদের একা হাতে জীবনের সব ঝড় ঝাপটা থেকে বাঁচিয়ে বড় করেছেন। বাবার মৃত্যুর পর তিনি ভেঙে তো পড়েছিলেন, কিন্তু আমাদের সামনে কখনো দুর্বল হননি। সেলাই মেশিনটা তার ঘরের একটা স্থায়ী অংশ ছিল। সাত সকালে ওঠা, নাস্তা বানানো, আমাদের তৈরি করা, স্কুলে পাঠানো আর তারপর সারাদিন সেলাইয়ের কাজে লেগে থাকা, এটাই ছিল তাঁর রোজকার কাজ। তার হাতে সবসময় সুই সুতোই দেখা যেত। আমি অনেকবার ভেবেছি, মা, ও তো একজন নারী, তিনিও নিশ্চয়ই ক্লান্ত হন, কিন্তু তার মুখে ক্লান্তির বদলে সাহস দেখা যেত। আমি আর আমার দাদা, আমরা দুজনেই ছিলাম তার পৃথিবী। মা সবসময় বলতেন, ছেলে হোক বা মেয়ে, দুজনেই সমান হয়। আমার কাছে তোমরা দুজনেই এক, এবং সত্যিই মা কখনো দাদা আর আমার মধ্যে কোনো ভেদাভেদ করেননি। দাদাকে পড়াশোনা করিয়েছেন এবং আমাকেও সেসব কিছু শিখিয়েছেন যা একটা মেয়েকে স্বাবলম্বী করার জন্য জরুরি হয়। সেলাই, কর আ, কার ই, কথাবার্তা বলা, এমনকি মা আমাকে আত্মনির্ভরতাও শিখিয়েছেন। আমার বিয়ে হল, তখন মায়ের চোখে জলও ছিল, আবার হাসিও। আমার বিদায়ের পর যখনই আমি দেখা করতে যেতাম, তিনি আমাকে জড়িয়ে ধরে বলতেন, বেটি, সংসারে সুখে থেকো। শ্বশুর বাড়িতে মেয়েরা ফুলের মতো হয়, সুগন্ধ হয়ে থেকো, কাঁটা হয় না। আমি প্রতিবার তাঁর পায়ের কাছে বসে তাঁর হাত ধরতাম আর বলতাম, মা, আমি আজ যা কিছু হয়েছি সব তোমার বড় করা আর সংস্কারের জন্যই। দাদা বিয়ের পরপরই নিজের জন্য আলাদা ঘর বানিয়েছিল এবং বৌদির সাথে থাকতে শুরু করেছিল। বৌদি শুরুর দিনগুলোতে মায়ের সাথে খুব ভালো ব্যবহার করত। তাঁকে সময়মতো ওষুধ দেওয়া, খাবারের খেয়াল রাখা, তার পছন্দের চা বানিয়ে দেওয়া, এসব বৌদি খুশি মনেই করত। আমার মনে হতো যে মায়ের বার্ধক্য শান্তিতেই কাটবে। যখনই আমি আসতাম, বৌদি বলত, আপনি মায়ের চিন্তা করবেন না, আমরা ওনার পুরো দেখাশোনা করি। আপনি শুধু শ্বশুর বাড়িতে সুখে থাকুন। আর আমি তাদের কথায় বিশ্বাস করতাম। আমার বিশ্বাস করাটা এজন্যও বাধ্যতামূলক ছিল, কারণ ওর মা ও আমার সামনে সবসময় বলতেন, মা, তোমার বৌদি খুব সেবাপরায়ণ, যে কাজ আমি বলি না সেটাও ও করে দেয়। ভগবান ওকে সুখে রাখুক। সময় এভাবেই কাটছিল। একদিন মা বললেন, তোর বৌদি খুব সুরুচিসম্পন্ন। আমি তো এখন শান্তি পেয়েছি। আমি বৌদির জন্য প্রার্থনা করলাম। মায়ের মুখে প্রশংসা শুনে মনের কোথাও একটা স্বস্তির ভাব জাগল। আমার স্বামী বিকাশের বেকারত্বের কারণে আমার জীবনের কঠিন সময় শুরু হয়ে গিয়েছিল, কিন্তু মায়ের বাড়ি এলে যেন আমি শান্তি পেতাম। মায়ের কোলে মাথা রেখে তার কথা শুনে আমি দুনিয়ার সব তিক্ততা ভুলে যেতাম। একদিন আমি দেখলাম যে মায়ের হাতে মলম লাগানো আছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? মা বললেন, সেলাই করার সময় সুই ফুটে গিয়েছিল। কিছু না। আমি বেশি কিছু ভাবলাম না। মা সবসময় ছোটখাটো আঘাতকে সাধারণ বিষয় মনে করতেন। আমি কি জানতাম যে কিছু আঘাত এমনও হয় যা দেখা যায় না, কিন্তু সেগুলো খুব গভীর হয়, একেবারে আত্মায় গিয়ে লাগে। কিন্তু সত্য সবসময় তেমন হয় না যেমনটা দেখা যায়। জীবনের পর্দার আড়ালে যে দৃশ্যগুলো লুকিয়ে থাকে, সেগুলো তখনই সামনে আসে যখন সময় তার পর্দা ওঠায়, এবং সেই সময়টা আসতে চলেছিল। মায়ের বাড়িতে যদিও শান্তি ছিল, কিন্তু আমার নিজের জীবন একটা কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছিল। আমার স্বামী বিকাশ খুব উচ্চশিক্ষিত ছিলেন, MBA করেছিলেন। শুরুতে খুব জোশ ছিল যে কোনো বড় কোম্পানিতে চাকরি পাবেন, ভালো পোস্ট পাবেন আর সবকিছু ভালো হয়ে যাবে। কিন্তু সময় আমাদের যে রাস্তায় এনে দাঁড় করিয়েছিল, সেখানে স্বপ্ন কম আর বাস্তবতা বেশি ছিল। বিয়ের পরপরই তিনি আলাদা আলাদা জায়গায় চাকরির জন্য গেলেন। অনেক ইন্টারভিউ দিলেন, কিছু জায়গায় ২-৩ সপ্তাহ কাজও করলেন, কিন্তু হয় কোম্পানি বন্ধ হয়ে গেল,
নয়তো বেতন সময়মতো পেলেন না। প্রায় সন্ধ্যায় ক্লান্ত হয়ে ফিরতেন আর বলতেন, অঞ্জলি, মনে হয় যেন ভাগ্য আমাদের ওপর রেগে আছে। আমি তাকে সাহস যোগাতাম, আপনি চেষ্টা করতে থাকুন। ঈশ্বর নিশ্চয়ই ভালো করবেন। কিন্তু আমার সেই শব্দগুলোতে রান্নাঘরের উনুন জ্বলত না। যখন স্বামীর কাছে কাজ থাকত না, আমি সেলাই করে অল্প কিছু টাকা জমাতাম। মা মাঝে মাঝে কিছু দিতেন, কিন্তু আমি বারবার তাদের দরজায় যেতে পারতাম না। আত্মসম্মান বলেও তো একটা জিনিস থাকে। শাশুড়ি শুরুতে চুপ ছিলেন। ওনারও মনে হয়েছিল যে এটা কিছুদিনের ব্যাপার। কিন্তু যেমন যেমন মাস পেরোতে লাগল, ওনার কথা বলার ধরন বদলাতে শুরু করল। একদিন সন্ধ্যায় চা খাওয়ার সময় শাশুড়ি বললেন, অঞ্জলি, এই ছেলেটা তো শুধু বই পড়েছে, সমজদারি শেখেনি। আমরা কতদিন এদের বোঝা টানব? আমি কথাটা এড়ানোর চেষ্টা করলাম, কিন্তু স্বামীও শুনে ফেলেছিলেন। তিনি চুপ করে রইলেন, কিন্তু আমি জানতাম যে ভেতর থেকে তিনি ভেঙে পড়েছেন। পরের দিন শাশুড়ি পরিষ্কার শব্দে বললেন, অঞ্জলি বেটি, আমরা এখন তোমাদের দুজনের খরচ চালাতে পারব না। আমাদের নিজেদের চলাই কঠিন হচ্ছে। এখন তোমরা অন্য কোনো ব্যবস্থা করো। এটা শুনে মনে হল যেন কেউ আমার মেরুদণ্ডে আঘাত করেছে। এক মুহূর্তের জন্য বুঝতে পারলাম না কি বলব। স্বামী নজর নিচু করে নিলেন এবং আমি ঘরে এসে চুপচাপ বসে পড়লাম। দুদিন পর আমরা জিনিসপত্র বাঁধলাম, কিছু জামা কাপড়, অল্প বাসনপত্র আর একটা পুরনো লেপ। স্বামী পরিচিত লোকের মাধ্যমে ভাড়ার একটা ছোট ঘর খুঁজলেন। ৩ তলায় একটা পুরনো ফ্ল্যাট। ভেতরে গিয়ে দেখলাম একটা বাল্ব পর্যন্ত ছিল না। দেয়ালে নোনা ধরেছিল, মেঝেতে স্যাঁতসেঁতে দাগ ছিল। আমি আমার স্বামীকে বললাম, কোনো ব্যাপার না, আমরা এখান থেকেও শুরু করতে পারি, শুধু আপনি মন ছোট করবেন না। আমরা পুরনো চাদর মেঝেতে পাতালাম আর দুজনে ওখানেই বসে পড়লাম। পরের দিন থেকে আমি গলি এক পরিচিত মহিলার থেকে সেলাইয়ের কাজ নেওয়া শুরু করলাম। সারাদিন সেলাই মেশিন চালাতাম আর সন্ধ্যায় ক্লান্ত হয়ে পড়তাম। আমার স্বামী বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতেন, কখনো কোনো ইন্টারভিউয়ের জন্য, তো কখনো কোনো সংস্থা বা এজেন্সির চক্করে। একদিন তিনি ক্লান্ত পায়ে ফিরলেন, হাতে খবরের কাগজ ছিল। বসতেই বললেন, আজ আবার ইন্টারভিউ দিলাম। আরও 15 জন প্রার্থী ছিল, একের থেকে এক অভিজ্ঞ। আমি বললাম, হয়তো আজ তোমার নম্বর আসবে, কিন্তু দেখা যাক। আর ওনার সাহস বাড়ালাম, একদিন নিশ্চয়ই আসবে। ঈশ্বর কারো পরীক্ষা অকারণে নেন না। আমি কখনো অভিযোগ করিনি, না নিজের মায়ের কাছে, না নিজের স্বামীর কাছে। কিন্তু একদিন এমনও এলো যখন আমাদের কাছে আটা কেনারও পয়সা ছিল না। আমি পুরনো পার্স হাতড়ালাম এবং বাজারে গিয়ে কেবল আটা আর চিনি কিনলাম। সেদিন ডালও ছিল না। স্বামী বিনা বাক্যবয়ে শুকনো রুটি খেলেন এবং তারপর বললেন, অঞ্জলি, যদি 1 সপ্তাহের মধ্যে কিছু না করতে পারি, তবে আমি রিকশা চালানো শুরু করে দেব। আমি বললাম, সততার রোজগার, এতে কোনো লজ্জার বিষয় নেই। সেই দিনগুলোতে আমি অনেকবার মানুষের ব্যবহার পাল্টাতে দেখেছি। যে লোকেরা আগে আমাদের নিজেদের সাথে বসাত, এখন দেখা হলে নজর সরিয়ে নিত। এক পুরনো বন্ধু স্বামীর সাথে দেখা করল এবং বলল, এখনও পর্যন্ত বেকার, এবং হাসতে হাসতে এগিয়ে গেল। সেই রাতে আমার স্বামী আমার সাথে কোনো কথা বলেননি, কিন্তু সেই সব মুহূর্তে একটা জিনিস যা আমাদের জুড়ে রেখেছিল, তা ছিল একে অপরের ওপর বিশ্বাস। আমি জানতাম যে সে যতটা ভেঙে পড়েছে, আমার জন্য সংঘর্ষ করছে, আর সেও জানত যে আমি তার সাথে আছি, যাই হোক না কেন। একদিন সন্ধ্যায় যখন বিকাশ ঘরে ঢুকল, তখন তার মুখে প্রথমবার সেই চমক ছিল যা আমি অনেক সময় পর দেখলাম। তার হাতে একটা সাদা খাম ছিল এবং দরজা খুলতেই বলল, অঞ্জলি, কাজ পেয়ে গেছি। আমি তাড়াতাড়ি জলের গ্লাস হাতে ধরলাম এবং তার কাছে গেলাম। সত্যি? কোথায়? সে খাটিয়ায় বসতে বসতে লম্বা শ্বাস নিল এবং বলল, ক্লিফটনে একটা বেসরকারি কোম্পানি আছে, মার্কেটিং অ্যাসিস্ট্যান্টের পদ। ইন্টারভিউ তো 1 সপ্তাহ আগে দিয়েছিলাম, কিন্তু উত্তরের আশা ছিল না। আজ ফোন এলো। কোথায়? পরশু থেকে কাজে যোগ দিতে হবে। বেতনও ভালো, এবং সবচেয়ে ভালো কথা হল যাতায়াতের খরচ, অর্থাৎ ট্রান্সপোর্ট অ্যালাউন্সও পাওয়া যাবে। আমি হাসতে হাসতে তার হাত ধরলাম আর বললাম, আমি বলেছিলাম না, ঈশ্বর আমাদের পরিশ্রম বৃথা যেতে দেবেন না। সেদিন সন্ধ্যায় আমরা 2 কাপ চা আর কিছু বিশুপ দিয়ে একটা ছোটখাটো উৎসব পালন করলাম। আমি বিকাশকে বললাম, এখন আমাদের সময়মতো ভাড়া দিতে হবে, বিদ্যুতের বিলও মেটাতে হবে, এবং হ্যাঁ, আমার সেলাই মেশিনেরও মেরামত করাতে হবে। বিকাশ সম্মতিতে মাথা নাড়ল এবং বলল,
তোমার জন্য আমি একটা নতুন শাড়ি নিশ্চয়ই আনব এবারের বেতন পেলে। পরের দিন সকালে আমি তাড়াতাড়ি উঠে পড়লাম, রান্নাঘর পরিষ্কার করলাম, চা বানালাম এবং যখন বিকাশকে তৈরি হতে দেখলাম তখন মনে শান্তি পেলাম। আমি তার শার্ট ঠিক করে দিলাম এবং জুতো পলিশ করলাম। যখন সে অফিসের জন্য বেরোচ্ছিল তখন দরজায় দাঁড়িয়ে বলল, অঞ্জলি, এবার সব বদলে যাবে। দরজা বন্ধ হতেই আমি একটা পুরনো চাদর গায়ে দিলাম এবং কিছু টাকা যা খুব বিপদের সময়ের জন্য রেখেছিলাম তার মধ্যে থেকে একটা মিষ্টির প্যাকেট কিনলাম। আমার মনে শুধু একটাই কথা ছিল, এই খবরটা সবার আগে মাকেই দিতে হবে। তিনিই তো ছিলেন যিনি প্রতিবার আমার সাহস বাড়িয়েছেন। যখন পকেট খালি থাকত মায়ের দেওয়া ১,০০০ টাকার নোটটা কোনো গুপ্তধনের মতো বেরোত। তারপর আমি রিকশায় বসে পড়লাম। মায়ের এলাকার গলিতে প্রবেশ করতেই একটা চেনা সুগন্ধ অনুভব করলাম। সেই গলি, সেই দরজা, সেই জানালা যেখান থেকে কখনো আমি আর দাদা উঁকি দিতাম। মনে একটা অদ্ভুত আনন্দ ছিল যে এবার আমি কোনো শুভ সংবাদ শোনাতে এসেছি। দরজা ঠকঠক করলাম। বৌদি কবিতা দরজা খুলল। আমাকে দেখেই একটু চমকে উঠল, তারপর নিচু স্বরে বলল, আসুন। আমি মিষ্টির প্যাকেটটা হাতে তুললাম আর বললাম, ব্যাস, সুখবর দিতে এলাম। বিকাশ ভালো চাকরি পেয়েছে। ভাবলাম মাকে জানাই, উনি খুব প্রার্থনা করেছিলেন। বৌদি দরজাটা আরেকটু খুলল এবং বলল, ভেতরে আসুন। মা নিজের ঘরে আছেন। আমি ভেতরে গেলাম তো পরিবেশটা কেমন যেন পাল্টে যাওয়া মনে হল। মায়ের ঘর সাধারণই ছিল, যেমন সবসময় থাকত, কিন্তু দেয়াল আর দরজাগুলোতে একটা অদ্ভুত নিস্তব্ধতা ছেয়েছিল। মা খাটে বসেছিলেন। আমার পায়ের শব্দ শুনে তিনি নজর তুললেন। তারপর মুখে সেই হাসি ছিল যা সবসময় আমাকে সাহস দিত। অঞ্জলি, আমার মা জননী, এসে গেছিস। মা আমার হাত ধরে নিলেন। আমি প্যাকেটটা ওনার হাতে ধরিয়ে দিয়ে বললাম, মা, বিকাশ চাকরি পেয়েছে একটা বড় কোম্পানিতে, বেতনও ভালো। ভাবলাম সবার আগে তোমাকেই জানাই। মা চোখে অসহায় ভাব নিয়ে মাথা নাড়লেন, ঈশ্বরের ধন্যবাদ, আমার প্রার্থনা কাজে এসেছে। আমি ওনার কাছে বসে পড়লাম এবং আমরা দুজনে মিষ্টি খেলাম। মা বললেন, এবার সব ভালো হবে, তুইও শান্তিতে বাঁচতে পারবি। আমরা কিছুক্ষণ পুরনো দিনের কথা বলতে থাকলাম। মা আমার সেলাই, বিকাশের পরিশ্রম এবং আমাদের কঠিন দিনগুলোর আলোচনা করলেন। বৌদি চুপচাপ ঘরে আসা যাওয়া করতে লাগল, কিন্তু তার উপস্থিতিতে কেমন একটা চাপ অনুভব হচ্ছিল। মা আমার মাথায় হাত রাখলেন এবং বললেন, বেটি, এই যে দিনগুলো কেটে গেছে তার দুঃখ মনে রাখিস না। মনে বিশ্বাস রাখিস সব ভালো হবে এবং তোমরা দুজনে সুখী থাকবে। আমি উত্তর দিলাম, মা, এসবই আপনার আশীর্বাদের ফল। আর এখন যখন কিছু হাতে এসেছে তো আমি চাই যে আপনার ওষুধপত্র সঠিক সময়ে আসুক, আপনার ছোটখাটো প্রয়োজনগুলো পূরণ হোক। মা কিছু বলতে চাইছিলেন, কিন্তু হয়তো বৌদির উপস্থিতির কারণে থেমে গেলেন। আমি নিজেও অনুভব করলাম যে বৌদির দৃষ্টি বারবার অন্য কিছু বলছে। আমি মায়ের হাতে চুমু খেলাম এবং বললাম, এবার অনুমতি দিন। সন্ধ্যায় বিকাশ চলে আসবে, ওকে সব জানাতে হবে। দরজায় এসে আমি পিছনে ঘুরে মাকে দেখলাম। তিনি তখনও সেই চারপাইতে বসেছিলেন এবং দরজার দিকে তাকিয়েছিলেন। ওনার চোখে একটা চমক ছিল, হয়তো আনন্দের, হয়তো সেই আলো যা একজন মা তার সন্তানের ভালো অবস্থায় অনুভব করেন। আমি দরজা দিয়ে বাইরে বেরোলাম, কিন্তু মনে একটা অদ্ভুত অস্থিরতা ছিল। বৌদির নীরবতা, তার চাহনি এবং মায়ের স্থবিরতা কিছু একটা ছিল, যা শব্দের বাইরে ছিল। আমি মায়ের সাথে দেখা করে এসেছিলাম এবং মনে একটা অদ্ভুত শান্তি নিয়ে ফিরেছিলাম। বিকাশকে সব বিস্তারিত বললাম। সে হেসে বলল, চলো, ভালো করেছ। মায়ের আশীর্বাদ নিতে গিয়েছিলে। এই আশীর্বাদই জীবনে কাজে আসে। পরের দিন সন্ধ্যায় মায়ের কথা আবার মনে এলো। আমি ভাবলাম কিছুদিন পর আবার মিষ্টি নিয়ে যাব। তারপর একদিন এলো যখন আমি বাজার দিয়ে যাচ্ছিলাম। তখন একটা ছোট উপহারের প্যাকেটের ওপর নজর পড়ল। আমি ভাবলাম নিয়ে নিই এমনি। তাতে আতরের একটা ছোট শিশি ছিল। মায়ের সুগন্ধির খুব শখ ছিল। সেদিনই ভাবলাম যে রিকশা নিয়ে মায়ের সাথে দেখা করতে যাই। আবহাওয়া মনোরম ছিল আর আমার মন অদ্ভুত এক অস্থিরতায় ভরেছিল। হয়তো মন কখনো কখনো আগত ঝড়ের সংকেত দিয়ে দেয়, শুধু আমরা বুঝতে পারি না। যখন গলিতে ঢুকলাম তখন অদ্ভুত নিস্তব্ধতা ছিল। দরজা আধখোলা ছিল। আমি ধীরে ধাক্কা দিয়ে দরজা খুললাম এবং যেমনই ভেতরে পা রাখলাম একটা আওয়াজ শুনতে পেলাম, ছেড়ে দাও মাকে, ছেড়ে দাও।
এটা আমার নিজেরই আওয়াজ ছিল, যা আমার নিজের কাছেই অসহায় মনে হল। সামনের দৃশ্যটা এমন ছিল যেন কোনো সিনেমার সবচেয়ে জঘন্য দৃশ্য। আমার বৌদি মায়ের চুল দুহাতে ধরে ঝাঁকুনি দিচ্ছিল, আর মা মাটিতে আধশোয়া অবস্থায় যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। তোমার লজ্জা করে না? একজন বয়স্ক মহিলার সাথে এমন ব্যবহার করছ? আমি চিৎকার করে বললাম এবং দৌড়ে গিয়ে বৌদিকে জোরে ধাক্কা দিলাম। সে একপাশে পড়ে গেল এবং আমি মায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়লাম। মা, এসব কি হচ্ছে? আমি ওনার মুখে হাত বোলালাম। ওনার উস্কো খুস্কো চুল ঠিক করে দিলাম। মা নজর নামিয়ে নিলেন, যেন লজ্জিত যে মেয়ে তাকে এই অবস্থায় দেখে ফেলেছে। কিন্তু এখন আমার আর সহ্য হচ্ছিল না। আমি রাগে ঘুরে বৌদির দিকে তাকালাম। এসব কি? এসব তুমি করছ? সেই মা যিনি তোমাকে নিজের মেয়ের মতো রেখেছিলেন, যার হাতের রান্না খেয়েছ, যার সেবার কথা বলতে, আজ তার চুল টানছ? বৌদি যে এখন উঠে দাঁড়িয়েছিল, কটু স্বরে বলল, হ্যাঁ, মেরেছি আমি, কারণ এখন ত্যক্ত বিরক্ত হয়ে গেছি এই বুড়ির ওপর। কতদিন সহ্য করব? প্রতিবার মা তোমাকে টাকা দিয়ে দেয়, যেন আমরা কোনো হোটেল চালাচ্ছি, আর মা সেখান থেকে টাকা এনে তোমাকে দেয়। আমি মায়ের দিকে তাকালাম। তিনি নজর সরিয়ে নিলেন। এই ব্যাপার? আমি ঠান্ডা স্বরে বললাম, তো তোমার এই বিষয়ে আপত্তি যে মা নিজের মেয়েকে কিছু দিয়ে দেয়? তোমার এটা খারাপ লাগে যে তিনি আমাকে স্নেহ করেন? বৌদি তিরস্কারের সাথে হেসে বলল, এটা স্নেহ নয়, এটা তো বোকামি। তোমাকে পালার চক্করে এই বয়স্ক মহিলা আমাদের ঘরে বোঝা হয়ে বসে আছে। সত্যি বলছি, মন চায় যে একে কোথাও বাইরে পাঠিয়ে দিই। আমার হৃদয় যেন বুক চিরে বেরিয়ে আসছিল। আমি মায়ের কাঁধ ধরলাম। মা, চলুন এখান থেকে। আর আপনি এখানে একদিনও থাকবেন না। যেই দরজা খুলল, দাদা গৌরব ভেতরে পা রাখল। তার মুখে পরিষ্কার ঘাবড়ানি ভাব দেখা যাচ্ছিল। সে সোজা আমার সামনে এসে দাঁড়াল এবং মায়ের দিকে তাকাল, যিনি দেয়ালের কাছে ভয়ে দাঁড়িয়েছিলেন। আমি এগিয়ে গিয়ে বললাম, দাদা, অন্তত সত্যিটা জানার চেষ্টা তো কর, একবার আমার কথা তো শোন। সে হাতের ইশারায় আমাকে চুপ করিয়ে দিল। না, আমাকে তোর কথা শুনতে হবে, আর না কোনো সাফাইয়ের দরকার আছে। অনেক হলো এই তামাশা। প্রতি দ্বিতীয় দিন কোনো নতুন ইস্যু। বৌদি পিছনে দাঁড়িয়েছিল, চুপ, কিন্তু এমন লাগছিল যেন তার পরিকল্পনা সফল হয়েছে। আমি আবার বললাম, শুধু এইটুকু শুনে নাও, মায়ের ওপর হাত তোলা হয়েছে। আমি তোমাকে কিছু বলছি না, শুধু ন্যায়ের কথা বলছি। দাদা কড়া স্বরে বলল, ন্যায়? তোর এখানে কোনো অধিকার নেই যে এসে আমাদের ঘরের শান্তি নষ্ট করবি। যদি মাকে তোর সাথে রাখার এতই শখ থাকে, তো ওনাকে নিয়ে যা। আমাদের কারো সাহারার দরকার নেই। আমি মায়ের দিকে তাকালাম। ওনার চোখ জলে ভরা ছিল। তিনি কিছু বলতে চাইছিলেন, কিন্তু হয়তো ওনার মধ্যে কথা বলার সাহস অবশিষ্ট ছিল না। আমি দাদার পায়ের দিকে তাকালাম। হয়তো ওর মধ্যে কিছু দয়া জাগবে, কিন্তু সে আরও কঠোর স্বরে বলল, এই দরজা, বাইরে বেরিয়ে যা। আজকের পর তোদের দুজনের জন্য এই বাড়িতে কোনো জায়গা নেই। আমি মায়ের হাত ধরলাম এবং ওনার কাছে গিয়ে কোমলভাবে বললাম, চলুন মা, আমাদের কারো দরজায় থাকতে হবে না। দাদা দরজা থেকে সরে গেল এবং আমি মাকে ধীরে ধীরে বাইরে নিয়ে যেতে শুরু করলাম। আমরা দুজনে আর পিছন ফিরে তাকালাম না। দরজা জোরে বন্ধ হল এবং যে আওয়াজ ভেতর থেকে এলো তা ছিল পুরোপুরি সম্পর্কচ্ছেদের। গলিতে বেরোতেই মা বললেন, আজ তোর বাবা বেঁচে থাকলে এই দিন দেখতে হতো না। আমি ওনার হাত টিপলাম। যদি বাবা বেঁচে থাকতেন তবে আপনার কদর নিশ্চয়ই হতো। কিন্তু মা, আপনার মেয়ে এখনও বেঁচে আছে। রিকশা নিয়ে আমরা সোজা আমাদের ভাড়ার বাড়িতে পৌঁছালাম। আমি দরজা খুললাম, মাকে সাহারা দিয়ে ভেতরে নিয়ে গেলাম। তিনি চুপচাপ চারপাইতে বসে পড়লেন। আমি তাকে জল দিলাম, তার জুতো খুলে দিলাম এবং ফ্যান চালিয়ে দিলাম। ঘরে নিস্তব্ধতা ছিল। মায়ের নজর ছাদের দিকে ছিল এবং আমার মন ক্রমাগত ভাবছিল যে এই বয়সে তিনি এসব কিছু কিভাবে সহ্য করলেন। আমি ওনার ব্যাগ খুললাম যা তিনি সাথে এনেছিলেন। ভেতরে একটা পুরনো মানি ব্যাগ, 2 জোড়া কাপড় আর একটা সুতির ওড়না ছিল। মা পুরো জীবনের সামান একটা ছোট ব্যাগে গুছিয়ে এনেছেন। আমি রান্নাঘরে গেলাম, উনুন জ্বালালাম এবং চা চাপালাম। সাথে সাথে ভাবতে থাকলাম যে মায়ের এসব ভুলতে কত সময় লাগবে এবং আমার এসব সহ্য করতে কতদিন। সন্ধ্যায় বিকাশ এলো তো দরজা খুলতেই চমকে গেল। মা, আপনি কখন এলেন? আমি সংক্ষেপে বললাম, চিরকালের জন্য চলে এসেছেন। দাদা আমাদের ঘর থেকে বের করে দিয়েছে।
বিকাশ ভেতরে এলো এবং মাকে দেখে চুপচাপ বসে পড়ল। মা নজর নিচু করে নিলেন যেন লজ্জিত। বিকাশ আমাকে জিজ্ঞেস করল, এই সিদ্ধান্ত কখন নেওয়া হল? আমি সোজা শব্দে বললাম, সিদ্ধান্ত ওরা নিয়েছে, আমরা তো শুধু সহ্য করেছি। বিকাশ কিছু বলল না, চুপচাপ ঘরে চলে গেল। কিছুক্ষণ পর মা বললেন, তোর স্বামীর যেন আমার কারণে কোনো অসুবিধা না হয়। আমি ওনার পা টিপে দিতে শুরু করলাম এবং বললাম, অসুবিধা তো তখন হতো মা, যখন কেউ বোঝা হয়ে যায়। আপনি তো আমার ভরসা। সেই রাতে আমরা খুব সাধারণ খাবার খেলাম। মা খুব অল্প খেলেন, হয়তো শরীরের সাথে সাথে মনও ভার হয়েছিল। আমি বিছানা করলাম, মাকে কম্বল গায়ে দিয়ে দিলাম আর নিজে তার পাশে বসে পড়লাম। রাত অনেক হয়ে গেল, তবুও মা ঘুমোতে পারলেন না। আমি বললাম, ঘুমিয়ে পড়ো মা, সব ঠিক হয়ে যাবে। তিনি ধীমে গলায় বললেন, বেটি, আমি অনেক কিছু সহ্য করেছি। এখন শুধু চাই যেটুকু সময় বাকি আছে তা যেন শান্তিতে কাটে। আমি তার কপালে হাত বুলিয়ে দিলাম আর বললাম, এই বাড়ি আপনার, এখানে আপনাকে কেউ কিছু বলবে না। ঘরে নিস্তব্ধতা ছিল। বাইরে রাস্তায় কিছু রাস্তার কুকুরের ডাক শোনা যাচ্ছিল, কিন্তু ভেতরে আমরা দুজন মা মেয়েই ছিলাম। বিকাশ ভেতরে ঘুমোচ্ছিল। আমরা এক তৃতীয় জনের সাহারা হয়ে শান্তি খোঁজার চেষ্টা করছিলাম। আমি জানতাম যে পরের দিন সব কিছু বদলে দেবে। মায়ের ওষুধ, তার আরাম আর বিকাশের স্বভাব নিয়ে একটা নতুন লড়াই শুরু হবে। কিন্তু আমি তৈরি ছিলাম, কারণ এখন আমার সাথে মা ছিলেন আর সঙ্গই আমার জন্য সবকিছু ছিল। সকালে সামান্য হাসি মুখে আমি জলখাবার তৈরি করলাম। মা তখনও ঘুমোচ্ছিলেন। বিকাশ রাতে দেরি করে এসেছিল, তাই তাকে জাগানোর ইচ্ছে হল না, কিন্তু আমার মনে হালকা চিন্তা ছিল। কাল যা হয়েছে তার প্রভাব আজ অবশ্যই দেখা যাবে। বিকাশের চুপ করে থাকাও কিছু ইঙ্গিত দিচ্ছিল। রান্নাঘরে বাসন গোছাতে গোছাতে আমি শুনলাম, ঘরের দরজা খুলল। বিকাশের চটির আওয়াজ ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। সে রান্নাঘরের দরজায় এসে থামল। আমি মাথা তুলে হালকা হাসি দিলাম। চা দেব? বিকাশ সোজাসুজি প্রশ্ন করল। এটা কবে ঠিক হল যে তোমার মা আমাদের বাড়িতে এসে থাকবেন? আমি চায়ের কাপ ট্রেতে রাখলাম আর বললাম, এটা ঠিক করা ছিল না, বাধ্যবাধকতা ছিল। তোমাকে সব বলতেই যাচ্ছিলাম, কিন্তু রাত অনেক হয়ে গিয়েছিল। ভাই বাড়ি থেকে বের করে দিয়েছে, সেটাও মাকে গালি দিয়ে। আমি ওনাকে কি করে ছাড়তে পারি? বিকাশ দীর্ঘশ্বাস নিল। দেখো, আমি তোমার দুঃখ বুঝি, কিন্তু আমার কথাও শোনো। এখন আমার চাকরি নেই, সম্বল সীমিত, আর তার উপর এই হঠাৎ আসা দায়িত্ব। আমি চেয়ে এই দায়িত্ব নিজের হাতে নিইনি। উনি আমার মা, জীবনের কঠিন সময়ে উনি আমার সঙ্গ দিয়েছেন। এখন আমি ওনাকে কি করে একা ছেড়ে দেব? বিকাশ চেয়ারে বসতে বসতে বলল, অঞ্জলি, তুমি জানো আমি তোমাকে কখনো না করি না, কিন্তু তুমি আমার সাথে পরামর্শ পর্যন্ত করনি। আমি তার সামনে বসে পড়লাম। কিছু সিদ্ধান্ত পরামর্শ ছাড়াই নিতে হয়। যখন কোনো রাস্তা না থাকে তখন মনের কথা শুনতে হয়, এবং আমার মন এটা কখনো স্বীকার করে না যে আমার মা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াক। বিকাশ এক চুমুক দিল, তারপর বলল, আমার মা কি ভাববেন? তিনি আগে থেকেই মনে করেন যে তুমি আমার ওপর ছড়ি ঘোরাও। এখন যখন তিনি শুনবেন যে আমি তোমার মাকে নিজের বাড়িতে রাখছি, তখন তার প্রতিক্রিয়া। আমি গম্ভীরভাবে বললাম, তোমার মাকে আমরা বোঝাতে পারব, কিন্তু এটা কি বেশি গুরুত্বপূর্ণ যে লোকে কি বলবে, নাকি এটা যে আমরা একজন বয়স্ক মহিলাকে ছাড় দিচ্ছি? বিকাশ চুপ হয়ে গেল। তারপর বলল, তুমি একটা কথা বুঝে নাও, আমি এখন এই যোগ্য নই যে দুটো সংসারের দায়িত্ব নিতে পারি। আর যদি তুমি তোমার মাকে রাখতে চাও, তবে আগে ভেবে নাও এর ফল কি হবে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তুমি কি বলতে চাও? আমি কি মাকে আবার সেই বাড়িতেই রেখে আসব যারা দরজা বন্ধ করে আমাদের বের করে দিয়েছে? বিকাশ নজর সরিয়ে বলল, অন্তত সেটা তাদের দায়িত্ব। সে পুরুষ ছেলে, তাকে পালন করা উচিত। এটা আমাদের কর্তব্য নয়। আমার বুকে যেন আঘাত লাগল, কিন্তু আমি নরম গলায় বললাম, যদি ছেলে হলেই দায়িত্ব পূরণ হয়ে যেত, তবে আজ মা এখানে থাকতেন না। যদি তুমি আমার জায়গায় হতে, তবে কি এটাই করতে? নিজের মাকে এভাবেই নিরাশ্রয় ছেড়ে দিতে? সে একটু বিরক্ত হয়ে বলল, তুমি সব কথাকে আবেগের রং দিয়ে দাও। আমি বাস্তবের কথা বলছি। আমি সংযমের সাথে বললাম, বাস্তব এটাই যে মা বুড়ো হয়ে গেছেন, আর এখন উনি আমাদের দয়ার ওপর আছেন। আমরা ওনাকে রাখি বা ছেড়ে দিই, তফাৎটা শুধু বিবেকের। বিকাশ চা শেষ করল আর চেয়ার থেকে উঠতে উঠতে বলল, আমার বিবেক তখনও জাগে যখন আমরা ইলেকট্রিক বিল সময়মতো দিতে পারি না।
যখন তুমি জামাকাপড়ের সেলাই সময়মতো শেষ করতে পারো না। আর এখন এর মধ্যে আরও একজন মানুষ যুক্ত হয়ে গেল। আমি দাঁড়িয়ে সোজাসুজি তাকে জিজ্ঞেস করলাম, তাহলে বলো বিকাশ, তুমি কি চাও যে আমি মাকে বের করে দিই? এটা বলে যে আমরা ওনার বোঝা বইতে পারব না? বিকাশ কিছুক্ষণ চুপ থাকার পর বলল, হ্যাঁ চাই। তুমি জিজ্ঞেস করলে আমি সত্যি বলে দিলাম। আমি চাই না যে উনি এই বাড়িতে থাকুন। আমার পা যেন মাটির সাথে আটকে গেল। আমি ধীরে বললাম, তাহলে বিকাশ এটা জেনে রাখো যে যদি মা এই বাড়ি থেকে যান তবে আমিও ওনার সাথে যাব। বিকাশ এক মুহূর্ত আমার চোখের দিকে তাকাল, তারপর দরজা খুলল আর বাইরে চলে গেল। বিকাশের যাওয়ার পর ঘরে এমন নিস্তব্ধতা ছিল যেন কোনো শবযাত্রা বেরোচ্ছে। আমি ওখানেই দাঁড়িয়ে রইলাম। এখনও ওই শব্দগুলো আমার কানে বাজছিল, আমি চাই না যে উনি এই বাড়িতে থাকুন। আমার পিঠের দিকে হালকা আওয়াজ হল। আমি ঘুরে দেখলাম, মা দরজার কাছে দাঁড়িয়েছিলেন। তাঁর চেহারা ভাবলেশহীন ছিল, কিন্তু চোখ পরিষ্কার বলে দিচ্ছিল যে তিনি সবকিছু শুনে ফেলেছেন। আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। মায়ের চোখে আমি শব্দ খোঁজার চেষ্টা করলাম, কিন্তু তিনি শুধু একটা ধীর হাসি দিয়ে বললেন, সব শুনে নিলাম বেটি। দরজা একটু খোলা ছিল, আওয়াজ বাইরে আসছিল। আমি এগিয়ে গিয়ে তাঁর হাত ধরলাম। মা, আপনি যা শুনলেন সেটা শুধু এক মুহূর্তের রাগ ছিল। বিকাশ রেগেছিল। ও মন থেকে বলতে চায়নি। তিনি খাটিয়ায় বসে পড়লেন। তার হাত আমার হাতের মধ্যে ছিল, কিন্তু এখন তাতে সেই উষ্ণতা ছিল না যা আগে থাকত। তিনি কিছুক্ষণ চুপ রইলেন, তারপর বললেন, বেটি একটা কথা বলি, খারাপ মনে করিস না। আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিস না। এই বাক্যটা সোজা ছিল আর এমন লাগল যেন কেউ কোনো খোঁচা দেওয়া কথা বলে দিল। আমার ঠোঁট সেলাই হয়ে রইল। মা, এটা কেমন চিন্তা এল আপনার? তিনি আমার দিকে তাকালেন। কখনো কখনো মানুষ নিজেকে বোঝা মনে করতে শুরু করে, আর যখন অন্যদের থেকেও সেই একই অনুভব হয় তখন বৃদ্ধাশ্রমের দেওয়ালগুলোকেও নিজের মনে হতে লাগে। আমি তার কাছে হাঁটুর ওপর বসে পড়লাম আর বললাম, আপনি বোঝা নন মা, এই বাড়ি আপনার, আপনার মেয়ের বাড়ি, এবং আপনাকে এখান থেকে কেউ বের করতে পারবে না। মা হালকা করে মাথা নাড়ালেন, যেন কথা শুনে তো নিলেন কিন্তু মানতে রাজি নন। বিকাশ যা বলেছে সেটাও ঠিক বেটি। ওর চাপ, চাকরি, ছোট ঘর, খরচ সব বুঝি, আর আমি তোর ওপর বোঝা হতে চাই না। আমি সংযম রেখে বললাম, যদি সম্পর্ক চাপে মাপা হতে থাকে তবে মায়ের মতো সম্পর্ক সবচেয়ে দামি হয়ে যায়। ঘরে আবার সন্নাটা ছেয়ে গেল। মায়ের চোখে অনেক প্রশ্ন ছিল, আর আমার মনে অনেক উত্তর যার হয়তো কোনো প্রভাব পড়ছিল না। সেই সন্ধেবেলা বিকাশ বাড়ি ফিরল। চেহারা ক্লান্ত ছিল, হয়তো সেও সারাদিন এটাই ভেবেছে। দরজা খুলতেই সে আমার দিকে তাকাল, তারপর মায়ের ওপর নজর পড়ল। তার লহজা বদলায়নি, কিন্তু ব্যবহার একটু নরম লাগল। খাবার আছে? সে বলল। আমি সংক্ষেপে উত্তর দিলাম, হ্যাঁ, তৈরি আছে। আমরা তিনজন একসাথে খাবার খেলাম, কিন্তু সেটা এক টেবিলে বসা তিনটি আলাদা গল্পের মানুষ ছিল। বিকাশ খাওয়ার পর ঘরে চলে গেল। আমি মায়ের বাসন ওঠাতে লাগলাম তো মা আমার হাত ধরে নিলেন। বেটি, এখন প্রতিটা পদক্ষেপ ভেবেচিন্তে রাখতে হবে। আমি নরম গলায় বললাম, মা, যদি পা থামতে শুরু করে তবে জীবন ভেঙে যায়। আমরা সাথে থাকব, কিছু না কিছু করে নেব। পরের দিন সকালে মা পুজো পাঠ করে বাইরে এলেন। আমি তার জন্য চা বানালাম আর সাথে দুটো বিস্কুট রাখলাম। তিনি চুপচাপ চা খেতে থাকলেন। তারপর হঠাৎ বললেন, অঞ্জলি, একটা সম্পর্ক শুধু বললেই তৈরি হয় না, ব্যবহার দিয়েও তৈরি হয়, আর যখন ব্যবহার বদলে যায় তখন সম্পর্ক বেঁচে থেকেও মরে যায়। আমি কথা কেটে বললাম, মা, বিকাশকে সময় দাও। ওর মন বদলেছে, কিন্তু হয়তো পরিস্থিতি এমন করিয়েছে। মা পেয়ালা নিচে রেখে দিলেন। আমার সময়ের নয় ঠিকানার চিন্তা আছে, আর আমি চাই যে তুইও সত্যির মুখোমুখি হো। যদি বিকাশ দ্বিতীয়বার কড়াকড়ি করে তবে আমি নিজেই কোথাও চলে যাব। আমি জোর গলায় বললাম, আপনি কোথাও যাবেন না। এটাই শেষ কথা। বিকাশের সাথে এবার আমি খোলাখুলি কথা বলবো। এই ব্যাপারটা আর অসম্পূর্ণ ছাড়া হবে না। সেদিন আমি প্রথমবার এই সিদ্ধান্ত নিলাম যে আমাকে বিকাশের সাথে ধাক্কা খেয়েই কেন কথা বলতে না হোক আমি বলবো, কারণ আমি এখন আর নিজের মায়ের মুখে এই অসহায়তা আর দেখতে পারছিলাম না। রাতে যখন বিকাশ ঘরে এল তখন আমি দরজা বন্ধ করে নিলাম আর সোজা বললাম, বিকাশ, যদি তোমার আমার মায়ের সাথে কোনো সমস্যা থাকে তবে স্পষ্ট বলো, কিন্তু মনে রেখো যদি মা যান তবে আমিও ওনার সাথে চলে যাব।
বিকাশ কিছুক্ষণ পর্যন্ত চুপ রইল। তারপর বলল, অঞ্জলি, তুমি জানো আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কিছু কথা বাস্তবের ওপর ভিত্তি করে হয়। আমি শক্ত গলায় বললাম, ভালোবাসা কেবল শব্দে হয় না, স্বীকার করায় হয়। যদি তুমি আমার মাকে স্বীকার না করো, তবে তোমার ভালোবাসা আমার জন্য অর্থহীন। বিকাশ মাথা নিচু করে নিল আর বলল, আমাকে একটু সময় দাও। আমি দরজা খুলে বাইরে চলে এলাম। মা এখনও উঠোনে বসেছিলেন। তার মুখে ক্লান্তি ছিল, কিন্তু যখন আমি তার কাছে গিয়ে বসলাম, তখন তিনি বললেন, তাহলে কথা হলো? আমি বললাম, এখন কথা নয়, সিদ্ধান্ত হবে। তিনি হাসলেন, কিন্তু তার চোখ এখনও ভেজা ছিল। সেই রাতে মা আমার কাছেই ঘুমোলেন, আর আমার মনে এক সংকল্প চিরকালের জন্য জেগে উঠল। মাকে আর কোনো অন্য বাড়ি খুঁজতে হবে না। মায়ের সাথে সেই শেষ রাত আমরা নিস্তব্ধতায় কাটালাম। তিনি আমার সাথেই খাটিয়ায় শুয়ে রইলেন, কিন্তু ওনার ঘুম আসছিল না। আমি চোখ বন্ধ করে রেখেছিলাম, কিন্তু আমি জানতাম যে তিনি বারবার পাশ ফিরছিলেন। কখনো তার হাত আমার কাঁধে চলে আসছিল, কখনো তিনি ধীরে উঠে জল খাচ্ছিলেন, আবার ফিরে এসে বসে যাচ্ছিলেন। সকালে যখন আমি চোখ খুললাম, তখন তিনি উঠে পড়েছিলেন। পুজো পাঠের পর তিনি চুপচাপ চা খেতে বসে গেলেন। আমি তার কাছে বসে জিজ্ঞেস করলাম, কিছু ভাবছেন মা? তিনি সোজা নজরে দেখলেন এবং বললেন, আমি ভেবে নিয়েছি অঞ্জলি, তোর জন্য সহজ করতে হবে। আমি তোর আর বিকাশের মাঝের দেওয়াল হতে চাই না। আমি সঙ্গে সঙ্গে বললাম, মা, এমন কথা বলবেন না। আমি সব কষ্ট সহ্য করে নেব, কিন্তু আপনাকে কোথাও যেতে দেব না। তিনি আমার দিকে তাকালেন। আমার মেয়ে, তুই অনেক সঙ্গ দিয়েছিস, এবার আমার পালা। আমাকে অনুমতি দে যে আমি কোথাও যেতে পারি, যেখানে আমি তোর জীবনের বোঝা না হই। আমি জানতাম এটা জেদ নয়, আত্মসম্মানের প্রকাশ ছিল, কিন্তু আমিও কিছু বলতে পারলাম না। তার নজর এখন কোনো সিদ্ধান্তের অপেক্ষা করছিল না, বা সেই খবর দিচ্ছিল যে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। দুপুরে আমি মায়ের ওষুধ আর কাপড় একটা ছোট ব্যাগে রাখলাম। তিনি কিছু বললেন না, বাস বিছানা গোছাতে থাকলেন। আমি রিকশা ডাকলাম আর ওনাকে নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় আমরা দুজনেই চুপ ছিলাম। রিকশার শব্দেও মায়ের চুপ থাকা পরিষ্কার শোনা যাচ্ছিল। বৃদ্ধাশ্রম পৌঁছে দরজা ধাক্কা দিলাম। একজন মহিলা দরজা খুললেন। বয়স প্রায় 40 বছর হবে। মাথায় দোপাট্টা আর মুখে গাম্ভীর্য। তিনি জিজ্ঞেস করলেন, কিভাবে আসা হল? আমি ইতস্তত করে বললাম, আমার মায়ের জন্য ঠিকানার খোঁজ করছি। কিছু সময়ের জন্য তিনি দরজা খুলে দিলেন। তিনি বললেন, আসুন, ভেতরে আসুন। আমি আর মা ভেতরে ঢুকলাম। সামনে একটা ছোট বারান্দা ছিল। বাঁ দিকে দুটো ঘর ছিল, আর ডান দিকে একটা বড় হল, যেখানে খাটিয়াগুলো লাইন দিয়ে লাগানো ছিল। ওগুলোর ওপর আলাদা আলাদা বয়সের মহিলারা বসেছিলেন। কেউ কথা বলছিল, কেউ চুপ ছিল, আর কেউ বাসশূন্য দৃষ্টিতে সামনে তাকিয়েছিল। একটা খাটিয়া খালি ছিল, সেখানে মাকে বসিয়ে দেওয়া হল। মা আশেপাশে দেখলেন, তারপর আমার দিকে তাকালেন। আমি তার হাত ধরলাম। এখানে সব মায়েরাই আছেন, কেউ নিজের ছেলে ছাড়া আছে, কাউকে তার ছেলে ছেড়ে দিয়েছে। কিন্তু আমি রোজ আসব, আপনার সাথে সময় কাটাব। মা মাথা নাড়ালেন আর বললেন, এটাই যথেষ্ট বেটি। এই বৃদ্ধাশ্রমের চালক, যার নাম শান্তিলাল ছিল, তিনি ভর্তির প্রক্রিয়া পূরণ করলেন। তিনি বললেন, এখানে সবাইকে মায়ের সমান মনে করা হয়। সময়, খাবার, ওষুধ, আর যদি কারো শরীর খারাপ হয়ে যায়, তবে হাসপাতালের ব্যবস্থাও আছে। আমি মায়ের জন্য আনা দোপাট্টা বের করে তাঁর কাঁধে রাখলাম। তার চুল আঁচড়ে দিলাম আর ধীরে বললাম, এখন আপনি শান্তিতে থাকবেন। প্রথম দিন আমি অনেকক্ষণ সেখানে বসে রইলাম। মায়ের সাথে কথা হতে থাকল। পাশের খাটিয়ায় এক বৃদ্ধ মহিলা ছিলেন। তিনি কিছুক্ষণ পর আমাকে জিজ্ঞেস করলেন, বেটি, তুমি কোথা থেকে এসেছ? নিজের মাকে ছাড়তে এসেছ না নিতে? আমি নরমভাবে উত্তর দিলাম, আমি মায়ের সাথে এসেছি, আর ইনি এখানে অতিথি। তিনি হাসলেন আর বললেন, এই অতিথিদের আতিথেয়তা লম্বা হয়ে যায়। দ্বিতীয় দিন আমি আবার সেখানে পৌঁছলাম। মা আমাকে দেখে হাসলেন। তাকে আগের চেয়ে ভালো লাগছিল। আমি তার চুলে চিরুনি দিলাম, হাতে তেল লাগিয়ে দিলাম, আর তার সাথে বসে রইলাম। একদিন বৃদ্ধাশ্রমের চালক আমাকে একপাশে নিয়ে গিয়ে বললেন, ম্যাডাম, আপনি রোজ আসেন। বাকি বাচ্চারা তো একবার ছেড়ে চলে যায় আর তারপর বছর বছর আসে না। আপনি তো আমাদের অবাক করে দিয়েছেন। আমি বললাম, ইনি আমার মা। আমি ইনার আঙুল ধরে চলতে শিখেছি। এখন ইনার সাহারা হওয়া আমার কর্তব্য। কিছুদিনের মধ্যে বাকি মায়েরাও আমার সাথে মিশে গেলেন।
কেউ নিজের ওষুধ আমাকে দিয়ে দিত। কেউ বলত, বেটি আজ আমার মাথায় ব্যথা আছে, একটু তেল লাগিয়ে দাও। আর আমি সবার খেয়াল রাখতাম। মায়ের সাথেও সময় কাটাতাম, কথা বলতাম। মায়ের ব্যবহার বদলাতে শুরু করেছিল। তিনি ওখানের মহিলাদের সাথে কথা বলতেন, প্রার্থনা করতেন, আর প্রায়ই আমাকে স্নেহের সাথে বলতেন, এরা সব আমার মতো মা, এদেরও খেয়াল রাখিস। আমি একটা সেলাই মেশিন আনিয়ে নিলাম আর বৃদ্ধাশ্রমের ছাদের ঘরে রেখে দিলাম। সেখানে বসে সেলাই করতাম, কিছু মহিলাদেরও শেখাতে লাগলাম। আমি তাদের জন্য কাপড় সেলাই করা শুরু করে দিলাম, যা বাইরে বিক্রি করলে অল্প রোজগার হয়ে যেত। বিকাশ এই ব্যাপারে কখনো কিছু জিজ্ঞেস করেনি। আমাদের বাড়িতে পারস্পরিক সম্পর্ক একটা নীরব সমঝোতা ছিল, যেখানে আবেগ ছিল না। সময় কেটে যাচ্ছিল। এখন ওই বৃদ্ধাশ্রম আমার দিনের সেই অংশ হয়ে গিয়েছিল যেখানে আমি খোলা শ্বাস নিতে পারতাম, যেখানে আমার আশেপাশে এমন মহিলারা ছিলেন যারা সবকিছু হারিয়েও হার মানেননি। একদিন মা আমাকে বললেন, বেটি, এখানে তো আমার মতো অনেক মা আছে, কিন্তু এদের সবাইকে কোনো অঞ্জলি মেলেনি। ভগবান তোকে সুরক্ষিত রাখুক। তুই শুধু একজন মা নয়, বরং অনেক মায়ের সাহারা হয়ে দেখিয়েছিস। আমি তার কপালে চুমু খেলাম আর মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিলাম যে জীবন আমাকে এই সুযোগ দিয়েছে যে আমি কারো ওপর বোঝা না হয়ে বরং কারো সাহারা হতে পেরেছি। যখন থেকে মা বৃদ্ধাশ্রমে এসেছিলেন কয়েক মাস কেটে গিয়েছিল। আমি রোজ যেতাম, কখনো দুপুরে কখনো বিকেলে। শুরুতে মায়ের শরীর বেশ ভালো লাগছিল, কিন্তু গত কয়েকদিন ধরে তার চেহারার চমক ফিকে পড়তে শুরু করেছিল। তিনি খাওয়া কমিয়ে দিয়েছিলেন আর কথাবার্তাও কমে গিয়েছিল। একদিন যখন আমি পৌঁছলাম তো মা খাটে শুয়েছিলেন আর কম্বল তার বুক পর্যন্ত ছিল, অথচ আবহাওয়া গরম ছিল। আমি তার কপালে হাত রাখলাম, সেটা গরম ছিল। আমি জিজ্ঞেস করলাম, মা, শরীর ঠিক আছে? তিনি ধীরে চোখ খুললেন আর বললেন, হালকা জ্বর আছে, কাল থেকে একটু ক্লান্তি অনুভব হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে সুলেখা দিদিকে ডাকলাম। তিনি এলেন, মায়ের পরীক্ষা করলেন আর বললেন, আমরা ইনাকে কাল হাসপাতালে নিয়ে যাই, পরীক্ষা করিয়ে নিই। বয়সের প্রভাব, সতর্ক থাকা জরুরি। পরের দিন আমি নিজে মাকে হাসপাতালে নিয়ে গেলাম। রক্তের পরীক্ষা, সুগার, বিপি সব চেক হল। ডাক্তার জানালেন যে দুর্বলতা বেড়ে গেছে, পুষ্টি আর আরামের খুব প্রয়োজন। ওষুধ দেওয়া হল আর কিছু পরামর্শ। বাড়ি এসে আমি বিকাশকে বললাম, মায়ের শরীর ঠিক নেই, আমি কিছুদিন বৃদ্ধাশ্রমে বেশি সময় কাটাব। বিকাশ সংক্ষেপে উত্তর দিল, তোমার ইচ্ছে। পরের দিন যখন আমি দুপুরে পৌঁছলাম তো মা খাটে শুয়েছিলেন আর হাতে কোনো ছবি ছিল। চোখ বন্ধ ছিল কিন্তু ঠোঁট নড়ছিল। আমি ধীরে ডাকলাম, মা। তিনি চোখ খুললেন আর ধীমে গলায় বললেন, এসেছিস আমার বাছা। আমি তার হাত টিপে দিলাম আর জিজ্ঞেস করলাম, কেমন শরীর? তিনি বললেন, আজ কিছু ভালো লাগছে না, হয়তো এখন যাওয়ার সময় এসে গেছে। আমি সঙ্গে সঙ্গে তার কথা কেটে দিলাম, এমন কথা বলবেন না, আপনি ঠিক হয়ে যাবেন, আমি আপনার ওষুধ নিয়ে আসছি। তিনি আমার হাত ধরে নিলেন আর বললেন, বেটি, যে সময় ভগবান ঠিক করে থাকেন তা কেউ বদলাতে পারে না। কিন্তু আমি সন্তুষ্ট যে আমার মেয়ে সেটা সব করে দেখিয়েছে, যা হয়তো ছেলেরাও করতে পারত না। আমি তার মাথার কাছে বসে পড়লাম আর তার মাথায় হাত বুলোতে বুলোতে বললাম, মা, আর কটা দিনের কথা, আপনি আবার ঠিক হয়ে যাবেন। আমরা দুজনে বাজারে যাব, আপনাকে নতুন দোপাট্টা কিনে দেব। মা হালকা হাসলেন, কিন্তু সেই হাসি দুর্বল ছিল। তার চোখে জল এসে গেল। তিনি বললেন, দোপাট্টা পরে নিবি, এখন তো শুধু তোকে আশীর্বাদ দিচ্ছি যে তুই সবসময় সুরক্ষিত থাক। সেই রাতে যখন আমি বাড়ি গেলাম তো মনে একটা অদ্ভুত অস্থিরতা ছিল। বিকাশের সাথে সংক্ষিপ্ত কথাবার্তা হল। তারপর আমি সোজা বিছানায় চলে গেলাম, কিন্তু ঘুম আসছিল না। ভোরের সময় ফোন বাজল। মিস্টার ডিকের কল ছিল। আমি সঙ্গে সঙ্গে ফোন তুললাম। অঞ্জলিজি। তার গলার স্বর শান্ত ছিল। তারপর তিনি ধীমে গলায় বললেন, অঞ্জলি বেটি, মা দুনিয়ায় নেই। রাতে ওনার শরীর খারাপ হয়ে যায় আর উনি আমাদের ছেড়ে চলে যান। আমার হাত থেকে ফোন পড়তে পড়তে বাঁচল। আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলাম। তারপর তাড়াতাড়ি কাপড় পাল্টালাম আর রিকশা নিয়ে বৃদ্ধাশ্রম পৌঁছে গেলাম। মায়ের খাটিয়ার ওপর এখন সাদা চাদর পড়েছিল। তার মুখে শান্তি ছিল, যেন কেউ খুব ক্লান্ত হয়ে গভীর ঘুমে শুয়ে আছে। আমি তার কাছে গেলাম
আর তার হাত ধরলাম, যা এখন ঠান্ডা হয়ে গিয়েছিল। আমার চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু আমার গলা বন্ধ হয়ে গিয়েছিল। মিস্টার ডিকে এসে আমার কাঁধে হাত রাখলেন আর বললেন, অঞ্জলি, মা খুব শান্তিতে গেছেন। উনি শেষ সময় পর্যন্ত তোমার নাম নিয়েছেন। তার শেষ প্রার্থনা তোমার জন্য ছিল। বৃদ্ধাশ্রমের অন্য মহিলারাও চলে এলেন। কেউ আমার হাত ধরল, কেউ প্রার্থনা দিল, কেউ বলল, আমরা কখনো কাউকে মায়ের সেবা এমনভাবে করতে দেখিনি। আমি চুপ রইলাম। সেই সময় শব্দ অর্থহীন হয়ে গিয়েছিল। মা চলে গিয়েছিলেন, কিন্তু তার ছোঁয়া আমার হাতে রয়ে গিয়েছিল। শেষকৃত্যের প্রবন্ধ বৃদ্ধাশ্রমী করল। আমি তার চিতার পাশে বসে তার মাটি ছোঁলাম আর মন থেকে প্রার্থনা করলাম, হে ভগবান, আমার মায়ের আত্মাকে স্বর্গের অংশ করো। ফেরার পথে যখন আমি আবার বৃদ্ধাশ্রম পৌঁছলাম, ওখানের মহিলারা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। এক বয়স্ক মহিলা বললেন, অঞ্জলি, আমরা সবাইও তোর মা। তুই শুধু নিজের মায়ের সেবা করিসনি, তুই আমাদের সবাইকেও মেয়ের মতো ভালোবাসা দিয়েছিস। আমি তাদের সবার দিকে তাকালাম আর বললাম, ততদিন শ্বাস আছে, আমি প্রত্যেক মায়ের মেয়ে হয়ে থাকব। জীবনে অনেক সম্পর্ক পথেই হারিয়ে যায়, কিন্তু যখন মায়ের ছায়া মাথার ওপর থেকে সরে যায়, তখন মানুষ অপূর্ণ হয়ে যায়। মায়ের চলে যাওয়ার পর বেশ কিছুদিন আমি নিজেকে বৃদ্ধাশ্রমের কাজে ব্যস্ত রেখেছিলাম। রোজ সকালে সেখানে গিয়ে কারো ওষুধের তালিকা সামলানো, কারো কাপড় সেলাই করা, আর বিকেলে সেখানেই কিছু সময় কাটিয়ে মায়ের খালি বিছানাটার দিকে তাকিয়ে থাকতাম। একদিন যখন আমি বৃদ্ধাশ্রমে পৌঁছালাম, তখন দরজায় এক অপরিচিত মহিলা আমার জন্য অপেক্ষা করছিলেন। তার বয়স ছিল মাঝারি, পরনে সাধারণ পোশাক, হাতে একটি পুরনো ফাইল এবং চোখে পরিচিতির উজ্জ্বলতা। তিনি আমাকে দেখে বললেন, তুমি কি অঞ্জলি, দেবকীর মেয়ে? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। তিনি হেসে ফাইলটি আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, আমি তোমার মায়ের পুরনো বন্ধু। মা তোমার ব্যাপারে অনেক কথা বলতেন। তার চলে যাওয়ার পর এই দায়িত্বটি আমাকে দেওয়া হয়েছিল, যা তিনি বিশেষ করে তোমাকেই দিতে বলেছিলেন। আমি সেই ফাইলটি হাতে নিলাম এবং জিজ্ঞেস করলাম, কি আমানত আছে এতে? তিনি বললেন, তুমি বাড়ি গিয়ে দেখে নিও, সব কিছু লেখা আছে। শুধু এটুকু জেনে রেখো, তোমার মা খুব ভেবেচিন্তেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই বলে তিনি চলে গেলেন, আর আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম, হাতে ফাইল আর মনে হাজারো প্রশ্নের ঝড়। বাড়ি ফিরে আমি দরজা বন্ধ করলাম এবং ফাইলটি খুললাম। ভেতরে একটি রেজিস্ট্রি কাগজ, কিছু চিঠি এবং একটি উইল বা ওসিয়তনামা ছিল। প্রথমে আমি রেজিস্ট্রিটা দেখলাম। সেটি ছিল নানার গ্রামের প্রায় 12 একর কৃষিজমি, যা মায়ের নামে ছিল। তারপর আমি উইলটি পড়লাম। তাতে লেখা ছিল, আমি দেবকী, আমার জীবনের শেষ বছরগুলোতে আমার জমি এবং তার সাথে যুক্ত সমস্ত সম্পত্তি আমার মেয়ে অঞ্জলির নামে করছি। আমার মৃত্যুর পর এই সমস্ত সম্পত্তির মালিক একমাত্র সেই হবে। আরও লেখা ছিল, আমার ছেলে গৌরবকে এই সম্পত্তি থেকে বঞ্চিত করা হল, কারণ সে আমার সাথে দুর্ব্যবহার করেছে এবং আমাকে নিজের ঘর থেকে বের করে দিয়েছে। আমি চাই যে আমার দুঃসময় পাশে ছিল, সেই আমার উত্তরাধিকারী হোক। আমি চুপ করে বসে রইলাম। চোখের সামনে মায়ের মুখটা ভেসে উঠল। তার নীরবতা, তার ধৈর্য, তার যন্ত্রণা। তিনি কখনো এই বিষয়ে কোনো কথা বলেননি, না নিজের সম্পত্তির কথা, না উইলের কথা। তিনি সারা জীবন মাথা নিচু করে কাটিয়েছেন, আর মৃত্যুর পরেও এক বিশাল উপহার দিয়ে গেলেন। বিকেলে বিকাশ বাড়ি ফিরলে আমি তাকে সব জানালাম। সে শুনে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তাহলে এখন তুমি এই জমির মালিক? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। কিন্তু এই জমি মায়ের। তিনি আমাকে দিয়েছেন, তাই আমি চাই এর ব্যবহারও ঠিক তেমনই হোক, যেমনটা তিনি চাইতেন। বিকাশ জিজ্ঞেস করল, কি ভেবেছ তুমি? আমি উত্তর দিলাম, প্রথমে রেজিস্ট্রি করাব, তারপর সেই জমির কিছু অংশ বিক্রি করে বৃদ্ধাশ্রমের সংস্কারের কাজ করাব। মায়ের নামে আর কিছু টাকা দিয়ে নিজের এই ছোট কারখানাটাকে ফ্যাক্টরি বড় করব। মা যে বীজ বুনেছিলেন, আমি তাকে একটা বিশাল বৃক্ষে পরিণত করতে চাই। পরের দিন আমি উকিলের কাছে গেলাম। রেজিস্ট্রেশনের প্রক্রিয়ার ব্যাপারে জানলাম এবং সব কাজ শেষ করলাম। গ্রামের মোড়লের সাথেও যোগাযোগ করলাম। কয়েক সপ্তাহের মধ্যে জমি পুরোপুরি আমার নামে হয়ে গেল। একদিন হঠাৎ করেই বাজারে ভাই গৌরবের সাথে আমার দেখা হয়ে গেল। সে কিছু কিনতে এসেছিল, আর আমার নজর তার ওপর পড়তেই এক মুহূর্তের জন্য সব পুরনো সম্পর্ক মনে ভেসে উঠল। সে আমাকে দেখল এবং এক মুহূর্তের জন্য চোখ নামিয়ে নিল। আমি এগিয়ে গিয়ে বললাম, নমস্কার ভাই।
সে ইতস্তত করে উত্তর দিল, নমস্কার, তুমি এখানে? আমি বললাম, হ্যাঁ, কিছু জরুরি কাজ ছিল। আপনারা সব ভালো তো? সে মাথা নাড়ল। হ্যাঁ, একরকম দিন কেটে যাচ্ছে। তারপর সে একটা প্রশ্ন করেই ফেলল, শুনেছি মা নাকি সব সম্পত্তি তোমার নামে করে দিয়ে গেছেন? আমি শান্তভাবে উত্তর দিলাম, হ্যাঁ, তিনি তার উইলে সবকিছু আমার নামে করে দিয়েছিলেন। সে চুপ হয়ে গেল। তারপর বলল, আমাদের ভুল হয়েছে। আমি পরিস্থিতিটা বুঝলাম, কিন্তু বললাম, হয়তো এখন অনেক দেরি হয়ে গেছে। কিছু জিনিসের দাম সঠিক সময়েই চোকাতে হয়, নইলে তা হাত থেকে বেরিয়ে যায়। সে কিছু বলতে চাইছিল, কিন্তু আমি বিদায় নিলাম। বিদায় ভাই। যখন আমি বাড়ি ফিরলাম তখন মনে এক অদ্ভুত অনুভূতি ছিল। না খুশি ছিল, না দুঃখ। শুধু এক শূন্যতা ছিল, যা মায়ের উইল আরও গভীর করে দিয়েছিল। জমি আমার নামে হয়ে গিয়েছিল এবং আমি প্রথম পদক্ষেপ সেটাই নিলাম, যা মা হয়তো নিজের জীবনে নিতে চেয়েছিলেন, কিন্তু সময়, পরিস্থিতি এবং মানুষেরা তাকে সেই সুযোগ দেয়নি। বৃদ্ধাশ্রমে একটি নতুন অংশ তৈরি করার পরিকল্পনা সঙ্গে সঙ্গেই শুরু করে দিলাম। এই অংশটি বিশেষভাবে সেই সব বৃদ্ধ মায়েদের জন্য ছিল যাদের বাড়ির লোকেরা তাদের ছেড়ে দিয়েছে। আমি এর নাম রাখলাম দেবকী কক্ষ, আমার মায়ের নামে। বৃদ্ধাশ্রমের সেই অংশটা এখন পাল্টাচ্ছিল। নতুন খাট, আলোয় ভরা ঘর, পরিষ্কার পরিচ্ছন্ন স্নানঘর এবং প্রতিটা ঘরের বাইরে একটা করে নিম গাছ, যাতে ছায়াও থাকে আর তাজা বাতাসও। আর কারখানার কথা বলতে গেলে সেটা একটা ছোট ঘরে মায়ের সেলাই মেশিন দিয়ে শুরু হয়েছিল। যখন আমি জমি পেলাম তখন আমি সেই কারখানাটিকে একটি বড় প্রতিষ্ঠানে পরিণত করলাম। নাম রাখলাম দেবকী ক্রিয়েশনস। সেখানে আমি সেলাই, কাড়া, কার, বুনন এবং ছোট হস্তশিল্পের কাজ শুরু করালাম। সেখানকার বেশিরভাগ মহিলাই ছিলেন তারা, যাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। এরা তারা, যাদের হাতে দক্ষতা তো ছিল, কিন্তু সুযোগ ছিল না। রোজ সকালে আমি কারখানায় যেতাম, কাজ দেখতাম, অর্ডার চেক করতাম, শ্রমিকদের কথা শুনতাম, আর বিকেলে বৃদ্ধাশ্রমে চলে আসতাম। আমার জীবন এখন দুই ভাগে বিভক্ত ছিল, কিন্তু শান্তি দুই জায়গা থেকেই আসত। প্রতিদিন একটা নতুন সাফল্য, প্রতিটি মুখে নতুন আশা। মায়ের আশীর্বাদে বাড়ির অবস্থাও এখন অনেক ভালো হয়ে গিয়েছিল। আমরা একটা ভালো ভাড়া বাড়িতে থাকতে শুরু করেছিলাম। স্বামী বিকাশও তার আগের ব্যবহারের জন্য অত্যন্ত লজ্জিত ছিল, কিন্তু আমার তার প্রতি কোনো অভিযোগ ছিল না। যখন নিজের পেটের ছেলে বদলাতে পারে তখন জামাইয়ের আর কি দোষ। কিছুদিন পর আমি একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম, যেখানে আমার কারখানার স্টলও লেগেছিল। সেখানেই হঠাৎ একটি মুখ সামনে চলে এল, যাকে দেখিনি অনেক দিন হল। ভাই গৌরব। পরনে সাধারণ পোশাক, মুখে অনুশোচনা আর চোখে লজ্জা। ভাই আমার দিকে এগিয়ে এসে বলল, অঞ্জলি। আমি ঠান্ডা গলায় উত্তর দিলাম, জি ভাই। সে ইতস্তত করে বলল, বাস এমনি এসেছিলাম, দর্শন করতে আর একটু ঘুরতে। তোমার নাম দেখলাম, তাই মনটা কেমন যেন করে উঠল। আমি বললাম, আপনার জীবনে সত্যের মুখোমুখি হওয়ার সময় তো অনেক আগেই পেরিয়ে গেছে। এখন যা বেঁচে আছে তা কেবল কৈফিয়ত। সে চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর বলল, অঞ্জলি, মায়ের চলে যাওয়ার পর আমি খুব উদাস থাকি। মনে হয় যেন সব কিছু হারিয়ে গেছে। আমি গভীর দৃষ্টিতে তার দিকে তাকালাম এবং বললাম, যখন মাকে ঘর থেকে বের করে দিয়েছিলে তখন ভেবেছিলে শুধু একজন খারাপ মহিলা চলে যাচ্ছে। আসলে তুমি নিজের শিকড় কাটছিলে। যে মা বাবাকে ছেড়ে দেওয়া হয় তারাই তোমাকে সংসারের সাথে জুড়ে রাখেন, আর তাদের সাথে তোমার ভাগ্যও চলে যায়। সে ধীরে ধীরে বলল, আমি আমার ভুলের মানে বুঝতে পারছি, আর হয়তো এটাই আমার শাস্তি। আমি উত্তর দিলাম, শাস্তি সময় দেয় এবং সময়ই ক্ষমা করে। আমার তরফ থেকে ক্ষমা আছে, কিন্তু তুমি মায়ের পায়ের ধুলো আর দ্বিতীয়বার পাবে না। আমি ঘুরে আমার স্টলের দিকে চলে গেলাম। পেছন থেকে আর কোনো শব্দ এল না। আমি জানতাম সময় তাকে সবকিছু শিখিয়ে দিয়েছে। বৃদ্ধাশ্রমে দেবকী আশ্রয় পুরোপুরি তৈরি হয়ে গিয়েছিল। তার একটি সমাপনী অনুষ্ঠান বা উদ্বোধনের আয়োজন করা হল, যেখানে শহরের বিশিষ্ট ব্যক্তিরা এসেছিলেন। আমি মায়ের একটি বড় ছবি মাঝখানের দেওয়ালে টাঙিয়েছিলাম এবং নিচে লিখিয়েছিলাম, যিনি দিয়েছেন কখনো ফেরত চাননি, যিনি সহ্য করেছেন কখনো অভিযোগ করেননি। এটি তাদের সবার নামে, যারা তাদের মেয়েকে বিশ্বের সবচেয়ে অমূল্য উত্তরাধিকার দিয়েছেন সাহস। আমি চুপচাপ সেই ছবিটির দিকে তাকালাম। চোখ ভেজা ছিল, কিন্তু হৃদয় ছিল শক্ত। জীবন আমাকে অনেক কিছু দেখিয়েছে,
কিন্তু আমার মা শিখিয়েছেন যে দুঃখকে ভয় পেতে নেই। দুঃখকে একটি সুযোগ মনে করো, এবং আমি সেই শিক্ষাটি আমার সারা জীবনে মেনে চলেছি। আজ আমি একা ছিলাম না। আমার স্বামী ছিল, আমার কারখানা ছিল, আমার মায়ের স্মৃতি ছিল। সেই মা, যিনি আমাকে মেয়ে বলেছিলেন। আর সেই সুবাস, যা কেবল একটি খাঁটি সম্পর্ক থেকেই আসে। মায়ের সেবা কখনো বৃথা যায় না, তা প্রার্থনায় লুকিয়ে থাকা স্বর্গের সমান। যারা মা বাবাকে ত্যাগ করে, ভাগ্য তাদের থেকে নিজে থেকেই দূরে সরে যায়। এই গল্পের মূল বার্তা বা মোরাল হল, মা বাবার সম্মান এবং সেবা জীবনের সবচেয়ে বড় সম্পদ। যারা তাদের মা বাবাকে ত্যাগ করে, তারা নিজেদের ভাগ্য এবং সুখ থেকেও হাত ধুয়ে ফেলে। কিন্তু যে সন্তান তাদের সংস্কার এবং স্বপ্নকে এগিয়ে নিয়ে যায়, সে শুধু সমাজেই সম্মান পায় না, বরং আত্মিক শান্তি এবং প্রকৃত সাফল্যও অর্জন করে। যাই হোক, মায়ের ছবির নিচে লেখা সেই শব্দগুলো সেদিন অনুষ্ঠানে আসা প্রত্যেক ব্যক্তির চোখ ভিজিয়ে দিয়েছিল। দেবকী আশ্রয় এখন কেবল একটি ইমারত নয়, বরং সেই শত শত মায়েদের মন্দির হয়ে উঠেছিল, যাদের জীবনে তাদের আপনজনেরা অন্ধকার নামিয়ে এনেছিল। উদ্বোধনের কয়েক মাস পর আমার দিনলিপি পুরোপুরি বদলে গিয়েছিল। বিকাশ এখন আমার কাজে হাত লাগাতে শুরু করেছিল। যে মানুষটা একসময় চুপচাপ আর আবেগহীন থাকত, এখন সে কারখানার হিসাব নিকাশ আর আশ্রমের রসদ সরবরাহের দিকে খেয়াল রাখে। হয়তো সে মায়ের সেবার সেই অলৌকিক ক্ষমতা নিজের চোখে দেখে নিয়েছিল, যা একজন সাধারণ সেলাই করা অঞ্জলিকে অঞ্জলি ম্যাডাম এবং একজন সফল উদ্যোক্তা বানিয়ে দিয়েছিল। একদিন দুপুরে যখন আমি দেবকী ক্রিয়েশনসের অফিসে বসে নতুন অর্ডারগুলো দেখছিলাম, তখনই গার্ড এসে বলল যে কেউ আমার সাথে দেখা করতে চায়। বাইরে গিয়ে দেখলাম গৌরব ভাই দাঁড়িয়ে আছে। তার অবস্থা আগের চেয়েও খারাপ। শুনেছিলাম তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে এবং সে এখন একা একটা ছোট ঘরে থাকে। সে ভেতরে এল এবং কিছু না বলেই আমার পায়ের কাছে পড়ে গেল। তার কান্না বাঁধ মানছিল না। অঞ্জলি বোন, আমাকে মাফ করে দে। আমি ওই জমির হকদার ছিলাম না। আমি তো মায়ের ভালোবাসারও যোগ্য রইলাম না। কিন্তু এই বোঝা নিয়ে আমি আর বাঁচতে পারছি না। আমি তাকে তুললাম এবং চেয়ারে বসালাম। আমি তাকে জল খাওয়ালাম এবং শান্তভাবে বললাম, ভাই, আমি তোমাকে আগেই মাফ করে দিয়েছি। কিন্তু মনে রেখো, ক্ষমা মানুষকে মনের শান্তি দিতে পারে, কিন্তু হারানো সময় ফিরিয়ে আনতে পারে না। মা আর নেই, কিন্তু তুমি চাইলে তোমার ভুলের প্রায়শ্চিত্ত করতে পারো। সে রুদ্ধ গলায় জিজ্ঞেস করল, কিভাবে? আমি তাকে দেবকী আশ্রয়ের বাগান এবং সেখানকার রক্ষণাবেক্ষণের দায়িত্ব সঁপে দিলাম। আমি তাকে বললাম, এখানে অনেক মা আছেন। কারোর চশমা ভেঙে গেছে, তো কারোর রোদে হাঁটার জন্য সাহারা চাই। তুমি এখানে সেবা করো। হতে পারে কোনো মায়ের আশীর্বাদে তুমি নিজের মায়ের ক্ষমা খুঁজে পাবে। গৌরব ভাইয়া এটাকে নিজের সৌভাগ্য মনে করল এবং সে সেখানেই থেকে সেবায় নিজেকে নিয়োজিত করল। ধীরে ধীরে আমার কারখানা দেবকী ক্রিয়েশনসের কাজ বিদেশেও ছড়িয়ে পড়ল। আমাদের এখানে তৈরি শাড়ি এবং হস্তশিল্পের প্রদর্শনী বড় বড় শহরে হতে লাগল। আমি সিদ্ধান্ত নিলাম যে এই কারখানা থেকে হওয়া লাভের ৭০% টাকা বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রমের সাহায্যে যাবে। আমি শহরের অন্যান্য এলাকাতেও ছোট ছোট কেন্দ্র খুললাম, যেখানে বৃদ্ধ মহিলারা শুধু থাকতেনই না, বরং তারা তাদের শিল্পের মাধ্যমে স্বাবলম্বীও হয়ে উঠছিলেন। এখন আর কেউ তাদের বোঝা বলতে পারত না। তারা ছিল শ্রমিক, তারা ছিল শিল্পী। এক বিকেলে আমি আশ্রমের বারান্দায় বসেছিলাম। সেই বৃদ্ধা মহিলা, যিনি মায়ের আসার প্রথম দিন আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি তাকে ছাড়তে এসেছি নাকি নিতে, তিনি আমার কাছে এলেন। তিনি আমার মাথায় হাত রাখলেন এবং বললেন, মেয়ে, সেদিন আমি তোকে বলেছিলাম যে এখানে অতিথিদের মেহমানদারি লম্বা হয়ে যায়। কিন্তু আজ আমি বলছি যে তুই এই জায়গাকে মেহমানখানা নয়, বরং ঘর বানিয়ে দিয়েছিস। আমাদের এখন এখানে মৃত্যুর ভয় লাগে না, বরং বাঁচার নতুন কারণ খুঁজে পেয়েছি। সময় নিজের গতিতে চলতে থাকল। আমার চুলে এখন পাক ধরতে শুরু করেছে, কিন্তু মনের শক্তি ঠিক তেমনই ছিল, যেমনটা সেই দিন ছিল যদিন আমি প্রথমবার মায়ের হাত ধরে তাকে বিছানায় বসিয়েছিলাম। বিকাশ আর আমি প্রায় বিকেলে আশ্রমের ছাদে বসতাম আর ডুবন্ত সূর্যের দিকে তাকিয়ে থাকতাম। বিকাশ একদিন আমাকে বলল, অঞ্জলি, যদি তুমি সেদিন তোমার মাকে ঘর থেকে বের করে দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা না করতে বা তাকে তার ভাগ্যের ওপর ছেড়ে দিতে, তাহলে আজ আমাদের এই শান্তি থাকত না। তুমি আমাকেও একজন ভালো মানুষ বানিয়ে দিয়েছ। আমি হেসে আকাশের দিকে তাকালাম। আমার মনে হল যেন মেঘের আড়াল থেকে মা হাসছেন আর বলছেন,
বেঁচে থাক আমার মা, তুই আমার মান রেখেছিস। অঞ্জলির এই গল্প আমাদের এটাই শেখায় যে মা বাবা কেবল একটি সম্পর্ক নন, তারা হলেন সেই ভিত্তি যার ওপর আমাদের ভাগ্যের ইমারত দাঁড়িয়ে থাকে। যারা এই ভিত্তি খুঁড়ে ফেলে তাদের পতন নিশ্চিত। অঞ্জলি মায়ের সেবা নিঃস্বার্থভাবে করেছিল, যার ফল সে সম্মান, সম্পত্তি এবং আত্মিক শান্তির রূপে পেয়েছে। ভাই গৌরব মাকে তাড়িয়েছিল, তাই সময় তাকেও একা করে দিল। শেষমেশ সে শান্তি সেখানেই পেল যেখানে সে একদিন তিরস্কার করেছিল। একটি মেয়ে যদি প্রতিজ্ঞা করে, তবে সে শুধু নিজের ঘরই সামলাতে পারে না, বরং সমাজের শত শত অবহেলিত মহিলার জন্য মসিহা বা ত্রাণকর্তা হতে পারে। মায়ের সেই সেলাই মেশিনটি আজও কারখানার প্রধান দরজার সামনে একটি কাঁচের বাক্সে রাখা আছে। সেই মেশিনটি এই কথার সাক্ষী যে ছোট থেকে ছোট পদক্ষেপ দিয়েও বড় পরিবর্তন আনা সম্ভব। শর্ত শুধু একটাই, উদ্দেশ্য সৎ হতে হবে এবং হৃদয়ে মায়ের আশীর্বাদ থাকতে হবে। গল্পটি এখানেই শেষ হল। বন্ধুরা, এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। এতে দেখানো সমস্ত চরিত্র, স্থান, ঘটনা এবং সংলাপ কেবল বিনোদন ও প্রেরণার উদ্দেশ্যে উপস্থাপন করা হয়েছে। কোনো জীবিত বা মৃত ব্যক্তি, আসল পরিবার বা ঘটনার সাথে কোনো মিল থাকলে তা কেবলই কাকতালীয় বলে গণ্য হবে। আমাদের উদ্দেশ্য কোনো সমাজ, শ্রেণী, নারী বা পরিবারের অনুভূতিতে আঘাত করা নয়। হ্যাঁ তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগল তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমনই গল্প শোনার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই গল্পটিতে একটি লাইকও করে দিন, সাথে হাইপও করুন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা এই গল্পটি কোন শহর থেকে শুনছেন সেটাও কমেন্ট করে নিজের শহরের নাম অবশ্যই জানাবেন। ধন্যবাদ।